যাচ্ছে, শোনা যাচ্ছে। আজকের ক্লাসে আমরা লাল কিতাবের যে প্রথম 4টে ঘর পড়েছিলাম, আজকের ক্লাসে আমরা বাদবাকি 8টা ঘর নিয়ে আলোচনা করব। তার জন্য সবার আগে আমাদের যে নোটসটা আছে ওটা আমি পরে শেয়ার করছি। আগে আমি স্ক্রিনটা শেয়ার করে নিই, সুবিধা হবে। আজকে আমরা পঞ্চম ঘর থেকে পড়ব। আমরা জানি পঞ্চম ঘরের রাশি হচ্ছে সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে রবি। সুতরাং পঞ্চম ঘরের মালিক গ্রহ হলো রবি গ্রহ বা সূর্য, এবং এই ঘরের কারক গ্রহ হলো গুরু অথবা বৃহস্পতি। এইবার পঞ্চম ঘর আমাদের বোঝায় আমাদের কিরকম আর্থিক বৃদ্ধি প্রাপ্ত হবে, কখনো কোনো জায়গা থেকে হঠাৎ কোনো পয়সা আমরা পাবো কিনা, আমাদের কোনো সম্পদ আমাদের অজানা, অনেকে বলে না হিডেন জেম লুকিয়ে আছে, তেমনি হিডেন কোনো সম্পদ পাবো কিনা। বাচ্চাদের বেসিক যে শিক্ষা, মানে ন্যূনতম 10 থেকে 12 অব্দি যে পড়াশোনাটা আমরা করি, বেসিক এডুকেশন, এটাও ফিফথ হাউস বলে। প্রেমিক প্রেমিকা, প্রেমের সম্পর্ক ফিফথ হাউস বলে। সন্তান, সেটাও ফিফথ হাউস দেখায়। পেটের সমস্যা, হজমের সমস্যা, ফিফথ হাউস দেখায়। গর্ভের অবস্থা, একটা মেয়ের গর্ভের সন্তান আসবে কি আসবে না, সেটাও ফিফথ হাউস দেখায়। বেটিং কেমন হবে, বেটিং মানে হচ্ছে আমরা যে বেট ধরি, জুয়া ধরি, বেটিং করা কারোর সাথে, মানে শর্ত ধরা, সেটাও ফিফথ হাউস দেখায়। পিতার আয়ু কত দিনের, সেটা ফিফথ হাউস থেকে বোঝা যায়। এবং নিজের বড় বোনের যে হাজবেন্ড আছে, সেটাও ফিফথ হাউস থেকে বোঝায়। তথা কোনো বাচ্চা পরীক্ষা দিলে তার ফলাফল কেমন হবে, রেজাল্ট কেমন আসবে, সেটাও ফিফথ হাউস থেকে বোঝায়। এইবার যদি কন্ডিশনে যাই, ফিফথ হাউসের প্রথম কন্ডিশন লাল কিতাব বলছে যে ফিফথ হাউসে গুরু রবি যদি কারোর ছকে ভালো অবস্থায় থাকে, তাহলে ফিফথ হাউস অটোমেটিক্যালি ভালো। ফিফথ হাউস কারোর ছকে তখন খুবই ভালো থাকবে যদি তার কোনো জায়গায় গুরু এবং রবি ভালো অবস্থায় থাকে। কখন ভালো অবস্থায় থাকবে গুরু এবং রবি? যদি গুরু এবং রবির কোনো শত্রুগ্রহ তাদের সাথে একসাথে না বসে। রবির শত্রুগ্রহ কে কে? শনি, শুক্র, রাহু, কেতু। গুরুর শত্রুগ্রহ কে কে? রাহু, শুক্র, বুধ। এরা যদি গুরুর সাথে না বসে, অথবা রবির যে শত্রুগ্রহ আছে তারা যদি রবির সাথে না বসে, তাহলে কি হবে? রবি এবং গুরুর অবস্থা ভালো থাকবে ছকে, সেই অবস্থায় ফিফথ হাউসের ফল ভালো পাওয়া যাবে। এইবার একটা কম্বিনেশন এখানে দেওয়া হয়েছে, সেই কম্বিনেশনটা বলছে যদি কারোর ফিফথ হাউসের শনি এবং অষ্টম ঘরে কেতু, যদি কারোর ফিফথ হাউসে শনির বসে আছে এবং অষ্টম ঘরে মানে এইট হাউসে কেতু বসে আছে, এবং দশম ঘরে গুরু এবং ইলেভেন্থ হাউসে শুক্র বসে আছে, তাহলে সেই ব্যক্তি বিয়ে করার পর, যদি ছেলেরা বিয়ে করে তার স্ত্রী, যদি মেয়েরা বিয়ে করে তার স্বামী, অনেক রোগের সম্মুখীন হবে। এবং তাদের যখন বাচ্চা হবে, তারাও অনেক রোগের সম্মুখীন হবে। তার মানে কম্বিনেশনটা কি বলছে? কোনো কারণ ন্যাটাল চ্যাটে ফিফথ হাউসে স্যাটার্ন আছে, এইট হাউসে কেতু আছে, 10th হাউসে গুরু আছে, 11th হাউসে ভেনাস আছে। ফিফথে স্যাটার্ন, এইটে কেতু, 10th গুরু, 11th শুক্র যদি বসে থাকে, তাহলে তার কি হবে? সবার প্রথম এই ধরনের কম্বিনেশনে কোনো ছেলে যদি বিয়ে করে, তার স্ত্রী রোগগ্রস্ত হবে। যদি কোনো মেয়ে বিয়ে করে, তাহলে তার স্বামী রোগগ্রস্ত হবে, এবং তাদের যখন বাচ্চা হবে তারও রোগ চলবে, সেও রোগগ্রস্ত থাকবে। তাহলে এই যদি প্রবলেম চলে ফিফথ হাউসে, তাহলে কি তার প্রতিকার হবে? অনেক জায়গাতে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সূর্যদেবের মন্দির আছে। সেই সূর্যদেবের মন্দিরে নিজের সন্তানকে যত কেজি ওজন এলো, কারোর মনে করো সন্তানের কেজি এলো 24 কেজি, 25 কেজি, 50 কেজি, যা ওজন এলো, সম ওজনের বেসন যে কোনো রোববার দিন দান করতে হবে, একবারই করতে হবে। তাহলে এই যে প্রবলেমটা, এই যে সমস্যাটা, এই সমস্যাটা থেকে পরিত্রাণ পাওয়া যায়।
কারণ আমরা জানি 5th হাউসের জেনারেল রেমেডি হচ্ছে বৃহস্পতিবার দিন কৃষ্ণ মন্দির, বিষ্ণু মন্দির অথবা কোনো গুরু মন্দিরে গিয়ে হলুদ ফুল দান করা। কিন্তু এইটা ছিল পার্টিকুলার রেমেডি যাদের এই ধরনের কম্বিনেশন আছে। কি ধরনের কম্বিনেশন? 5th হাউসে শনি আছে, 8th হাউসে কেতু আছে, 10th হাউসে গুরু আছে, 11th হাউসে শুক্র আছে। যেহেতু তাদের স্ত্রী বা স্বামী রোগগ্রস্ত হচ্ছে বিয়ের পরে এবং তাদের সন্তান লাভের পর সন্তানও দীর্ঘস্থায়ী রোগে ভুগছে, এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা রেমেডি এখানে বলে দেওয়া হয়েছে 5th হাউসে। সেটা হচ্ছে যে কোনো একটা রবিবার দিন দেখে কোনো সূর্য মন্দিরে গিয়ে সেখানে নিজের পুত্রের সমান ওজনের বেসন দান করতে হবে। এবার চলে আসছি আমরা 6th হাউস। 6th হাউসের মালিক গ্রহ হচ্ছে বুধ এবং কারক গ্রহ হচ্ছে কেতু। কারণ 6th হাউস হচ্ছে কন্যা রাশি, কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ এবং 6th হাউসের কারকতা দেওয়া আছে কেতুকে। ষষ্ঠ ঘর মানুষের কি বোঝায়? ষষ্ঠ ঘর মানুষের বোঝায় রোগ, ঋণ, শত্রু, আঘাত, আদালতের মামলা, ছোট মামা, অশান্তি, বাবার ভাগ্য, বাচ্চার সম্পদ কেমন এবং পেটের সমস্যা। এই জিনিসগুলো 6th হাউস থেকে আমরা বুঝি। তার মধ্যে রোগ, ঋণ, শত্রু এটা তো বুঝতেই পারি। যে কারণে লাল কিতাবে কি বলছে, যাদের 6th হাউস খালি আছে সেটা খুবই বেটার। কারো 6th হাউসে যদি খালি থাকে খুব বেটার। 6th হাউসে কোনো গ্রহ যেন না বসে। এবং 6th হাউসের ভাগ্য গণনা করতে গেলে তোমাকে 8th হাউসের ঘরের দিকেও, যখন একটা জ্যোতিষী 6th হাউসের প্রেডিকশন দেয় তাকে কিন্তু 8th হাউসের ঘরের দিকেও লক্ষ্য রাখতে হবে। কেন? 6th হাউসের সাথে 8th হাউস পরস্পর কিন্তু সংযুক্ত, মানে 6-এর সাথে 8-এর সম্পর্ক আছে। মানে 6th হাউসের প্রেডিকশন দিতে গেলে 8th হাউসটাকেও দেখে নিতে হবে যে কি ধরনের পজিশনে 8th হাউস বসে আছে। হয়ে গেল। 6th হাউসের কি দিয়েছে? বলছে 3টে জিনিস দিয়েছে, তার মধ্যে যে কোনো একটা করা উচিত। দুধের সাথে হলুদ মিশিয়ে খান। দুধের সাথে হলুদ মিশিয়ে তুমি খেতে পারো। কানে গর্ত করে, ছেলে হোক বা মেয়ে হোক, কানে সোনার দুল পরো। অথবা একটা পোষা কুকুর রাখো নিজের সঙ্গে, মানে বাড়িতে একটা কুকুর পোষো। যাদের 6th হাউসের প্রবলেম আছে, 6th হাউসের প্রবলেম থাকলে 8th হাউসের প্রবলেম থাকবে, কারণ তারা পরস্পর সম্পর্কযুক্ত ঘর। 6-এর সাথে 8 সম্পর্কযুক্ত। এইবার আমরা যদি 6th হাউসের পর 7th হাউসে যাই, 7th হাউসের মালিক গ্রহ কে? 7th হাউস হচ্ছে তুলা রাশি, তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, সুতরাং মালিক গ্রহ শুক্র এলো। কারক গ্রহ কে? এখানে কারক গ্রহ দুজন আছে, শুক্র এবং বুধ। শুক্র এবং বুধ এরা হচ্ছে 7th হাউসের কারক গ্রহ। 7th হাউস বলতে আমরা বুঝি অংশীদারি ব্যবসা, মানে পার্টনারশিপ বিজনেস, নিজের লাইফ পার্টনার, নিজের লাইফের লালসা। লালসা মানে সেক্স কেন্দ্রিক লালসা। একটা ছেলে স্পার্মের কাউন্ট, ভাগ্নে, তারপরে নিজের ভাইয়ের মেয়ে মানে ভাইজি, নিজের ভাগনা, এগুলো আমরা বুঝি 7th হাউস থেকে। এবার 7th হাউসের সব থেকে বড় জিনিস হচ্ছে 7th হাউস কোনো ঘরকে দেখে না। 7th হাউস কোনো ঘরের উপর দৃষ্টি নিক্ষেপ করে না। 7th হাউস নিজের ঘরকে নিজেই দেখে, মানে 7th হাউস 7th-কেই দেখে একমাত্র, কোনো ঘরকে দেখে না। কিন্তু ফার্স্ট হাউস সবসময় 7th হাউসকে দেখে। ফার্স্ট হাউস সবসময় 7th হাউসকে দেখে। এবার এখানে একটা রাজযোগ তৈরি হয়। যার যার 7th হাউসে বুধ এবং শুক্র বসে আছে, যাদের যাদের 7th হাউসে বুধ এবং শুক্র বসে আছে, তাদের শনি স্ট্রং হয়ে যাবে। তাদের শনি স্ট্রং হয়ে যাবে এবং এই ধরনের ব্যক্তিরা বিয়ের পর প্রচুর পয়সা ইনকাম করে তারা লাইফে স্ট্যান্ড করে যায়। এটা একটা খুব ভালো কম্বিনেশন। যদি আমরা কারণ ন্যাটাল চ্যাটে এটা দেখতে পাই যে কোনো একটা ব্যক্তির 7th হাউসে বুধ এবং শুক্র কনজাংশন করে বসে আছে, তাহলে বুঝতে হবে মালিক গ্রহকে শুক্র, শুক্রের শুক্র বসেছে এবং কারক গ্রহ শুক্র বুধ, এরা দুজনের নিজেদের ঘরেতে বসলে সব সময় সেই ঘরটাকে স্ট্রং করে দেবে। এবং সেই ঘরটা স্ট্রং হয়ে যাওয়ার জন্য এই ধরনের ব্যক্তিরা বিয়ের পর প্রচুর ধনী হয়ে যায়, প্রচুর টাকার মালিক হয়ে যায় এই কম্বিনেশন। আর যে ঘর কেমন করে খারাপ হয় সেটা আমরা জানি। 7th হাউসে রাতে সান বসে গেল,
সেভেন্থ হাউসে তোমার রাহু বসে গেল, এই সব ক্ষেত্রে উল্টো কাজ হবে, সেভেন্থ হাউস খারাপ হবে। হয়তো গুরু বসে গেল, হয়তো সেক্ষেত্রে এই জিনিসগুলো খারাপ, অথবা চন্দ্র বসে গেল, সেক্ষেত্রে খারাপ হবে। এর প্রতিকার কি? যাদের সেভেন্থ হাউস খারাপ, এটা আমি বারবার আলোচনা করেছি, প্রত্যেক শুক্রবার দিন অন্তত 40টা, ম্যাক্সিমাম 43টা, বিয়ার মিনিমাম 40টা করতেই হবে। প্রত্যেক শুক্রবার দিন গণেশ মন্দিরে যেতে হবে, 700 গ্রাম সাদা সন্দেশ নিয়ে গিয়ে সেই মিষ্টি বিতরণ করতে হবে। কিন্তু সেই মিষ্টি বাড়িতে ফিরিয়ে আনা যাবে না, কোনোভাবে সেই মিষ্টি নিজেও খাওয়া যাবে না, অথবা সেই প্রসাদ বাড়িতে ফিরিয়ে আনা যাবে না, পুরোটাই দান করে আসতে হবে। এটা কম করে 40টা শুক্রবার বা 43টা শুক্রবার করা উচিত, যাদের সেভেন্থ হাউসে ড্যামেজ আছে, কোনোভাবে ড্যামেজ হয়েছে। বোঝা গেল? এবার যদি আমরা অষ্টম ভাব বা লিটিগেশনের ঘর নিয়ে পড়ি, অষ্টম ভাবের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিয়ান। যারা স্করপিয়ানের মালিককে, মানে এই ঘরের মালিক বা অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, কারক গ্রহ হচ্ছে শনি। অষ্টম ঘরের কারক গ্রহ লাল কিতাব অনুযায়ী হচ্ছে শনি। তা অষ্টম ঘর কি বোঝায় মানুষের? অষ্টম ঘর মানুষের প্রচেষ্টা, মানে কিরকম সে হার্ডওয়ার্ক করতে পারে সেটা যেমন দেখায়। তার সাথে অষ্টম ঘর ছেলেদের ক্ষেত্রে অন্ডকোষের সমস্যা, অন্ডকোষ মানে হচ্ছে টেস্টিকল, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে জরায়ুতে কোনো টিউমার অথবা সিস্ট এগুলো আছে কিনা বোঝায়। অষ্টম ঘর অর্থাৎ হঠাৎ করে পয়সা প্রাপ্তি যোগ আছে কিনা, সমুদ্রে ঘুরতে যাবে কিনা, লটারি প্রাপ্তি যোগ আছে কিনা, বিভিন্ন রকমের যৌন রোগ বা যৌন ব্যাধি, তার পত্নীর সম্পদ, স্ত্রীর সম্পদ মানে হচ্ছে বিয়ের পর তার স্ত্রী বা শ্বশুর বাড়ি থেকে কিছু পাবে কিনা, এইগুলো অষ্টম ঘর বোঝায়। এইবার এইখানে একটা ভাইটাল পয়েন্ট আছে যেটা আমাদেরকে বুঝতে হবে। অষ্টম ঘর দৃষ্টি দেয় দ্বিতীয় ঘরকে, দ্বিতীয় ঘর দৃষ্টি কাকে দেয়? ষষ্ঠ ঘরকে দৃষ্টি দেয়। আর ষষ্ঠ ঘর দৃষ্টি দেয় 12তম ঘরকে, মানে দ্বাদশ ঘরকে। 8 নম্বর ঘর দ্বিতীয়কে দেয়, বক্র দৃষ্টিতে দেখে, আমরা দৃষ্টির ক্লাসে পড়েছিলাম। আবার দ্বিতীয় ঘরের দৃষ্টি গিয়ে পড়ে ষষ্ঠ ঘরে, সেটাও আমরা জানি। আবার ষষ্ঠ ঘরের দৃষ্টি পড়ে 12তম ঘরে। সুতরাং যখনই কোনো কারোর 12th হাউস সের আমরা প্রেডিকশন করতে বসবো, তার 12th হাউসে বা দ্বাদশ খানার ফলাফল সবসময় তার অষ্টম ঘরের ফলাফলের উপর নির্ভর করবে। তার অষ্টম ঘর ভালো আছে না খারাপ আছে তার উপর তার 12th হাউস ডিপেন্ড করবে। কেন? তারা ডাইরেক্টলি ইন্টার কানেক্টেড। 8 বক্র দৃষ্টিতে দেখলো দ্বিতীয়কে, দ্বিতীয় দেখে 6কে, 6 দেখে 12কে, তাহলে 12 সোজাসুজি কানেক্টেড টু 8, তার মানে 8 যেমন হবে 12 তার তেমনি হবে। এবার কারোর অষ্টম ঘরে নেক্সট সূত্র বলছে যদি কোনোভাবে রবি, মঙ্গল অথবা গুরু এসে বসে, অষ্টম ঘরকে আমরা মৃত্যুর ঘর বলি, তো অষ্টম ঘরের এই মৃত্যু ঘরের প্রকৃতিটাই দূর করে দেয়, মানে ঘরের যে ইল এফেক্ট বা ম্যালিফিক এফেক্ট সেটাকে নষ্ট করে দেয়। অষ্টম ঘরের যে ম্যালিফিক এফেক্ট সেটাকে এটা নষ্ট করে দেয়। বোঝা গেল? এইবার কারোর, যাদের যাদের অষ্টম ঘরে রাহু কেতু, রাহু আছে অথবা কেতু আছে অথবা শুক্র আছে, এই ধরনের ব্যক্তি ওকাল সায়েন্সের দিকে ঝুঁকে যাবে। আমারই আছে, নিজের 8 নম্বর ঘরে শুক্র আছে। ওকাল সায়েন্স, তন্ত্রমন্ত্র, জাদু টোনা, ভূত ডামর বা ভূত প্রক্রিয়ার প্রতি এরা আকৃষ্ট হবেই হবে, এটা একদম ফার্মানে লেখা আছে। তো অষ্টম ঘরের যদি প্রতিকার করতে হয়, যাদের অষ্টম ঘর অলরেডি ড্যামেজ আছে, আমার ড্যামেজ নেই যদিও, অষ্টম ঘরের শুক্র কখনো ড্যামেজ করে না শনির ঘরকে, তো অষ্টম ঘর যেহেতু ড্যামেজ নেই, যাদের ড্যামেজ আছে তাদের ক্ষেত্রে কি হয়, প্রতি মঙ্গলবার দিন 43টা মঙ্গলবার বেয়ার মিনিমাম গরুকে গুড় খাওয়াতে হবে, গরুকে গুড় খাওয়াতে হবে। তোমারও কেতু আছে, যার যার আছে তার তার অধিপতি বিনায়ক হবে। এ তো ফারমান, ফারমান চেঞ্জ হবে না। এই জন্যই তো লাল কিতাব তোমরা শিখতে চেয়েছিলে স্যার বৈদিক কেন পড়েন। আরে এই যে ফারমান, এর বাইরে কোনো কাজ হবে না, শুধু মেলাতে থাকবে। 10টা ছক খুলবি, ফারমান গুলো মেলাবি, যে সূত্রগুলো বলছে সেই সূত্রগুলো শুধু মিলিয়ে নিতে হবে, এত সুন্দরভাবে বেরিয়ে যাবে। এইবার যদি আমরা 9th হাউসে চলে আসি, 9th হাউস ধনু রাশি,
ধনু রাশির মালিক গ্রহ গুরু বা অধিপতি গ্রহ গুরু এবং কারক গ্রহ গুরু। নবম ঘর মানে কি? আমাদের ভাগ্যের স্থান, ভাগ্য, আমাদের ধর্ম, আমাদের হায়ার এডুকেশন বা উচ্চ শিক্ষা, আমাদের সমাধি, আমরা কিরকম দান ধ্যান করব ইত্যাদি আমরা নাইন্থ হাউস থেকে বুঝি। এবং এখানে ভাইটাল জিনিস কি বলছে, এখানে দুটো জিনিস নাইন্থ হাউস দেখার আগে ভাইটালি বুঝে নিতে হবে যে নাইন্থ হাউস এর দ্বারা একটা ব্যক্তি কিন্তু সম্পূর্ণ ভাগ্য নির্ধারণ হয়। তোমার ক্ষেত্রে 4টে বৃহস্পতির হাউস ড্যামেজ জিতের ক্ষেত্রে। জিতের যেহেতু 4টে বৃহস্পতির হাউস ড্যামেজ এবং নবম ঘর তার মধ্যে পড়ে বলে তোমার কিন্তু ওই ভাগ্যের থেকে ফলাফলটা তুমি পাবে না যতক্ষণ এই ড্যামেজটাকে তুমি রিকভার না করবে। ভাগ্য উইল নট গিভ ইউ এনি অপরচুনিটি টিল দ্য টাইম ইউ উইল নট ডুইং এনি রেমেডি ফর রিকভার দ্যাট ব্যাড অর ম্যালিফিক এফেক্ট অফ নাইন্থ হাউস। এবং মানুষকে মনে রাখতে হবে, লাল কিতাব বলে যে যে জায়গায় পুত্র লেখা আছে, একটা কথা আমি এখানে মেনশন করে দিচ্ছি, শেষে জায়গায় পুত্র, কন্যা কিন্তু হবে না। লাল কিতাব মেনশন করে দেয় জেন্ডারটা। কেউ যদি ভাবে আমার মেয়ে জন্মেছে, ফিফথ হাউসের পুরো প্রভাব নাইন্থ হাউসে ট্রান্সফার হয়ে যাবে, এটা কখনো হবে না। তার যেদিনকে ছেলে সন্তানের জন্ম হবে, ফিফথ হাউসের ভালো প্রভাব থাকলে সেটা নাইন্থ হাউসে গিয়ে পড়বে, খারাপ প্রভাব থাকলেও সেটা নাইন্থ হাউসে গিয়ে পড়বে। কিন্তু পুত্র সন্তানের জন্ম হতে, যখন কোনো ব্যক্তির পুত্র সন্তানের জন্ম হয় তখন তার ফিফথ হাউসের ভালো প্রভাব থাকলে সেটা নাইন্থ হাউসে গিয়ে পড়ে, মানে তার ভাগ্য আরো উন্নত লাভ করে। আর যদি খারাপ প্রভাব থাকে তাহলে ভাগ্য আরো ডিটোরিয়েটেড করে। ওই জন্য কথায় আছে পুত্র ভাগ্যে ধন, আবার পুত্র ভাগ্যে নির্ধন হয়। এটাই নাইন্থ হাউসের গুরুত্ব। তো নাইন্থ হাউসের রেমেডি কি? নাইন্থ হাউসের রেমেডি যেটা নর্মাল জেনারেল রেমেডি গুরুর, কি রেমেডি? কারণ এটা যেহেতু গুরুর নিজস্ব ঘর, গুরুর রেমেডি হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার দিন যে কোনো গুরু মন্দির, গুরু মন্দির কোনগুলো? লোকনাথ বাবার মন্দির হতে পারে, সাই বাবার মন্দির হতে পারে, অথবা ভগবান কৃষ্ণের মন্দির, অথবা ভগবান নারায়ণের মন্দিরে গিয়ে হলুদ ফুল অর্পণ করা, এটাই কাজ। এ যদি কেউ কন্টিনিউয়াসলি প্রত্যেক বৃহস্পতিবার দিন দুটো করে হলুদ ফুল, যেটা যে মন্দির সামনে পেলো, সেটা কোনো গুরু মন্দির হতে পারে, কোনো ভগবান কৃষ্ণের মন্দির হতে পারে, বা ভগবান বিষ্ণুর মন্দির হতে পারে, সেখানে গিয়ে দুটো করে হলুদ ফুল যদি অর্পণ করে দিয়ে আসে, সেক্ষেত্রে জাতকের বা জাতিকার নাইন্থ হাউসে যদি কখনো কোনো ড্যামেজ থাকে সেই ড্যামেজটা রিকভার হয়। এইবার চলে আসি দশম ঘর। দশম ঘরের ক্ষেত্রে, দশম ঘরের হচ্ছে মকর রাশি। মকর রাশির গোয়াধিপতিকে শনিদেব, তার মানে মালিক গ্রহ শনি। এবং এই শনিদেব নিজের কারকতাটাও নিজের কাছেই রেখেছে, এখানে কাউকে ভাড়া দেয়নি শনিদেব। যেমন বৃহস্পতি নবম ঘরে কাউকে ভাড়া দেয়নি, সেরকম শনিদেবও দশম ঘরে নিজের কাছেই নিজের কারকতা রেখে দিয়েছে। দশম ঘর বলতে লাল কিতাব অনুযায়ী বোঝায় কর্ম, বাবা মানে পিতা, ব্যবসা, শাশুড়ি, সরকারি চাকরি, অথবা কোনো বড় জায়গায় উচ্চ মর্যাদার চাকরি, এবং নিজের হাট, এই জিনিসগুলো টেন্থ হাউস থেকে বলি। কর্ম মানে কি? প্রফেশন, ব্যবসা হবে না চাকরি হবে, বাবার কেমন হবে, ব্যবসা করলে কিরকম আমি থাকবো, শাশুড়ি কেমন হবে, সরকারি চাকরি পাবো কিনা, বা ভালো জবের মানে উচ্চ পজিশনের জব পাবো কিনা, সেগুলো বোঝে। প্লাস হাঁটু, আমাদের শরীরের যে হাঁটু, সেটাও টেন্থ হাউস থেকে বোঝা যায়। যাদের টেন্থ হাউস ড্যামেজ আছে তাদের 100% হাঁটুর সমস্যা আছে। যাদের টেন্থ হাউস সমস্যা আছে তাদের হাঁটুর সমস্যা আছে, তাদের হাড়ের সমস্যা আছে, তাদের ঘাড়ে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, হাড়ে ব্যথা হয়। টেন্থ হাউস কখন ড্যামেজ হবে? যখন টেন্থ হাউসে গিয়ে শনির যারা যারা শত্রু আছে তারা কেউ বসে গেল, বা শনি নিজে কোনো শত্রু গ্রহের সাথে বসলো, তখন টেন্থ হাউস ড্যামেজ হবে। এইবার এখানে কিছু সূত্র বলেছে টেন্থ হাউসের, যেটা খুব ভাইটাল সূত্র। কারো টেন্থ হাউসে রবি আছে এবং ফিফথ হাউসে যদি চন্দ্র থাকে, এমন কোন ন্যাটাল চার্ট আমাদের সামনে এলো যার টেন্থ হাউসে রবি আছে মানে সূর্য আছে, এবং ফিফথ হাউসে কে আছে? চন্দ্র আছে। এই ব্যক্তি খুব স্বল্পায়ু হবে, বেশি দিন বাঁচবে না, এদের আয়ু খুব কম হয়। এবার আরেকটা কন্ডিশন বলছে, যাদের টেন্থ হাউসে রবি আছে এবং চতুর্থ ঘর খালি আছে,
তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। আমার 10th হাউসে রবি এবং বুধ আছে, 4th হাউস আমার খালি আছে, আমি কখনোই সরকারি সুযোগ সুবিধা পাবো না। আমি সরকারি সুযোগ সুবিধা থেকে সবার জীবন বঞ্চিতই থাকবো। যাদের দশম ঘরে গুরু, চতুর্থ ঘরে শুক্র এবং মঙ্গল, যাদের 10th হাউসে বৃহস্পতি আছে এবং চতুর্থ ঘরে শুক্র এবং মঙ্গল আছে, এই ব্যক্তিকে চোখ বুজে বলে দিবি আপনার মাল্টিপল বিয়ে হবে। মাল্টিপল বিয়ে হবে, একের বেশি, দুয়েরও বেশি হতে পারে। এক তো বড় জিনিস, মাল্টিপল মানেই কিন্তু একের বেশি, একাধিক, মানে একটাই জিনিস বারবার রিপিট হবে। কেন হবে এটাকেও তোকে মাথা দিয়ে ভাবতে হবে কেন হলো। এই যে কম্বিনেশনটা দিল, 10th হাউসে গুরু নিচস্থ, চতুর্থ ঘরে মঙ্গল নিচস্থ, প্লাস শুক্র হচ্ছে চন্দ্রের শত্রু, সে যখনই বসে যাবে চন্দ্রের ঘরে, চন্দ্রের 4th হাউস ড্যামেজ, এদিকে 10th হাউসে দুটো গ্রহ নিচস্থ আছে, একজন 10th বসে নিচস্থ, একজন 4th বসে নিচস্থ। এবার দুজন যদি ইন্টারচেঞ্জ যতক্ষণ না করা যাবে, তার একাধিক বিয়ের যোগ সে তৈরি করে দেবে। কারণ মন মানসিকতার প্রবলেম হবে। চন্দ্র মাতৃকারক গ্রহ, চন্দ্র আমাদের ইমোশনের গ্রহ, চন্দ্র আমাদের আবেগের গ্রহ। তো চন্দ্র যেখানে হয়ে যাবে, তো আমাদের সেখানে লাভ রিলেশনে প্রবলেম হবে, একাধিকবার বিয়ে সে করবে, এবং সেটা সে তার না পাওয়া থেকেই করবে। বারবার তাকে বিয়ে করতে থাকতে হবে বা বারবার বা সম্পর্কে সে জড়িত হয়ে যাবে। যাদের দশম ঘরে শুক্র বসে আছে, তারা বউয়ের ন্যাওটা হয়। ন্যাওটা কথার অর্থ তার বউই তাকে কন্ট্রোল করে এবং পরিচালনা করে। কোনো ছকে কোনো ছেলের যদি দেখে নিস যে 10th হাউসে শুক্র আছে, সোজা বলে দিবি আপনি কি আপনার বউয়ের দ্বারা পরিচালিত, বা আপনার বউ কি আপনাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। এটা কিন্তু বড় কম্বিনেশন। এবার 10th হাউস যদি যায়, 10th হাউস শনির জিনিস, কি বলছে প্রতিকার, কি বলছে, বলছে যাদের 10th হাউস ড্যামেজ, প্রত্যেক শনিবার দিন শনি মন্দিরে সর্ষের তেল এবং কালো তিল দান করে আস। শনি মন্দিরে যাও, কালো তিল এবং সর্ষের তেল দান করে আস। এই গেল 10th হাউস। 11th হাউসে যদি আমরা যাই, 11th হাউসের কে রাশি কি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি গ্রহকে শনি, তার মানে এই ঘরের মালিক গ্রহ হলো শনি। কাকে কারকতা দিয়েছে, গুরুকে দিয়ে দিয়েছে, কারকতাটা গুরুকে দেওয়া। 11th হাউস বলতে কি বোঝায়, কোন ব্যক্তি ব্যবসার মাধ্যমে আয় করবে না কাজের মাধ্যমে আয় করবে। কারণ 11th হাউসকে আমরা আয় ভাব বলি। কনস্ট্রাকশন বা ঠিকাদারির কাজ, জামাই কেমন হবে, পুত্রবধূ কেমন হবে, সুযোগ সুবিধা কেমন পাবে, গয়না কেমন থাকবে তার বাড়িতে, সেই ব্যক্তি, যেমন 3rd হাউস ছোট ভাই ছোট বোনকে বোঝায়, তেমনি 11th হাউস বড় ভাই বড় বোনেদেরকে বোঝায়। কোনো জায়গা থেকে চোট বা আঘাত লাগবে কিনা, আমাদের যে পায়ের হাঁটুর নিচে যে কাপ মাসেল আছে, এখানে কোনো সমস্যা হবে কিনা। যাদের 11th হাউসে প্রবলেম আছে তাদের কাপ মাসেলে প্রবলেম আছে, তাদের কাপ মাসেলে প্রবলেম আছে, না দেখে বলে দেয়া যাবে। এইবার কিছু কম্বিনেশন যদি আমরা পড়ি, রাহু অথবা কেতু যে কোনো একজন, এবং শনি, হয় রাহু শনি নয় কেতু শনি, তৃতীয় পঞ্চম নবম আর 11তম ঘরে যদি বসে, কি কম্বিনেশনটা বললাম ভালো করে বুঝে নাও। হয় রাহু শনি নয় কেতু শনি, এই দুটো, মানে রাহু অথবা কেতুর মধ্যে যে কোনো একজন উইথ শনি, তৃতীয় পঞ্চম নবম এবং 11তম ঘরে যদি বসে, এই চারটে ঘরের মধ্যে যদি এই কম্বিনেশন বসে, তাহলে 11th হাউস খুব পাওয়ারফুল হয়ে যায়, 11th ঘরে বৃদ্ধি পায়। এবং তৃতীয় ঘরে গুরুর যারা বন্ধু, গুরুর কে কে বন্ধু আছে, রবি চন্দ্র মঙ্গল, এরাও যদি উপস্থিত হয়, তৃতীয় ঘরে রবি চন্দ্র মঙ্গল, এই তিনজনের মধ্যে যে কোনো একটা বন্ধু বা যে কোনো দুটো বন্ধু বা যে কোনো তিনটে বন্ধু একসাথে, একজন হলেও হবে, গুরুর যারা বন্ধু, তারা যদি 3rd হাউসে উপস্থিত থাকে, তাহলেও 11th হাউস শক্তিশালী হয়। যদি কোনো গ্রহের অষ্টম ঘরে বসে আছে যে গ্রহ, এবং সেই গ্রহের যে শত্রু গ্রহ আছে সে যদি 11th বসে আছে, অথবা এর বিপরীত, মানে
11th হাউসে যে গ্রহ বসে আছে তার শত্রু গ্রহ 8 নম্বরে বসে আছে। তাহলে কি করতে হবে, 11th হাউসের যে গ্রহটা, আমি উদাহরণও দিয়ে দিচ্ছি বোঝার জন্য, 8th হাউসে যে গ্রহ বসে তার শত্রু গ্রহ যদি 11th হাউসে বসে, মনে কর কারোর 8th হাউসে বসেছে শুক্র, 11th হাউসে গিয়ে বসেছে বৃহস্পতি, ভালো কথা। অথবা বৃহস্পতি 8th হাউসে আছে, 11th হাউসে শুক্র বসেছে, দুটো কন্ডিশনই হতে পারে। যদি বসে তাহলে 11th হাউসে যে গ্রহটা বসে আছে, 11th হাউসে আমার প্রথম উদাহরণে কি ছিল, শুক্র ছিল তোমার 8th হাউসে, আর 11th হাউসে বৃহস্পতি। অথবা তুই এটাকে ঘুরিয়ে নে, কারণ 11th হাউস যেহেতু বৃহস্পতির হাউস একটু কনফিউজ হবি। মনে কর চন্দ্র বসে আছে 8th হাউসে, রাহু বসে আছে 11th হাউস। তাহলে 11th হাউসে যে গ্রহটা প্লেসড আছে সেই গ্রহের মাল তোমার রাখা যাবে না বাড়িতে। 11th হাউসে যে গ্রহটি বসছে সেই গ্রহের জিনিস বাড়িতে রাখা যাবে না। আমার ক্ষেত্রে দেখ, আমার 8th হাউসে আছে শুক্র, শুক্রের দুটো শত্রু 11th হাউসে বসে আছে, একজন রাহু, একজন বৃহস্পতি। খুব ভালো কথা। তাহলে আমার 11th হাউসে বৃহস্পতির কোনো জিনিস অথবা রাহুর কোনো জিনিস আমার বাড়িতে আনা যাবে, এটা একটা উদাহরণ দিলাম। এবার তার সাথে আরেকটা জিনিস বলে দিচ্ছি, যাদের চতুর্থ ঘরের কোনো সমস্যা নেই, খুব ভালো, এবং যাদের 11th হাউসও খুব ভালো, তাদের দ্বিতীয় ঘর অটোমেটিক্যালি, তাদের দ্বিতীয় ঘরটা অটোমেটিক্যালি ভালো হবে। কারণ চতুর্থ ঘর আমাদের ওয়েলথের ঘর, অ্যাসেটের ঘর, মায়ের ঘর। 11th হাউস আমাদের ইচ্ছাপূর্তির ঘর। এই দুটো ঘরে যাদের ড্যামেজ নেই তাদের অটোমেটিক্যালি ফ্যামিলি, নিজের পৈতৃকত্ব সবকিছুই ভালো হয়। সেকেন্ড হাউস অটোমেটিক্যালি ভালো। এবার যাদের 11th হাউসে প্রবলেম আছে তাদের উচিত কি প্রতিকার নেওয়া, প্রত্যেক শনিবার দিন শনি মন্দিরে কালো তিল দান করা। আগেরটায় তেল উইথ তিল ছিল, এখানটায় শুধু তিল দিলেই হবে। এইবার চলে আসো 12 নম্বর ঘর। 12 নম্বর ঘরের কোন রাশি, মীন রাশি। অধিপতি গ্রহকে বৃহস্পতি অথবা গুরু, তার মানে মালিক গ্রহ গুরু। কারক গ্রহকে, কারক গ্রহ হচ্ছে ভাই রাহু, কারক গ্রহ হচ্ছে রাহু। এইবার 12তম ঘর মানুষের কি বোঝে, মানুষ কিরকম দানি হবে কিনা, মানে দান করবে। 12th হাউস মানুষের লস কে বোঝে, মানুষের দ্বারা মুখ্য প্রাপ্তি হবে কিনা। 1 মিনিট দাঁড়া। কোন জিনিসের সাথে সে আপোষ করবে কি, তার মাসিক, খালা কথার অর্থ হচ্ছে মাসিক, সাথে মাসিক কিরম হবে, তার তার গোড়ালি এবং হাঁটুতে কোনো সমস্যা থাকবে কিনা, সে ভালো মতন ঘুমোতে পারবে কিনা, তার মধ্যে কনসেন্ট্রেশন পাওয়ার আছে কিনা, তার কাকা কেমন হবে, তার পিসিরা কেমন হবে, তাকে হসপিটালাইজেশন হতে হবে কিনা বা হসপিটালে যেতে হবে কিনা, তার জেল যাত্রা আছে কিনা, এতগুলো জিনিস 12th হাউস দেখে। যে কারণে লাল কিতাবের 3টে পয়েন্ট, খুব মারাত্মক পয়েন্ট বলছে এখানে লাল কিতাবে 12th হাউস নিয়ে। 12th হাউস যাদের ড্যামেজ ভাই তাদের রাত্রিরে ঘুম ভালো মাত্রায় হবে না। 12th হাউস ড্যামেজ কখন হবে, রাহুর কোন শত্রু গ্রহ যেমন বৃহস্পতি, চন্দ্র, সূর্য, এরা যখন, মঙ্গল, মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি, সূর্য, শুক্র, এরা গিয়ে 12th হাউসে বসবে, সেই টাইমে, সেই টাইমে 12th হাউসের লোকের ঘুমের মাত্রা কিন্তু ঠিক হবে না। যাদের যাদের বসে আছে, আমারও বসে আছে রাত্রিরে ঘুম, যার যার 12th হাউসে রাহুর কোন শত্রু বসে আছে তাদের ঘুম ঠিক হবে না সারা জীবন, এটাই ফার্ক। সে যেই হয়ে যায় পৃথিবীতে, রাহুর যারা শত্রু গ্রহ তারা যদি কোনোভাবে 12th হাউসে গিয়ে বসে, রাহু শত্রু গ্রহ কারা, শুক্র, বৃহস্পতি। বৃহস্পতিকে রাহু নিজের শত্রু মনে করে, বৃহস্পতি শত্রু মনে করে না। শুক্র, বৃহস্পতি মানে গুরু, শুক্র, চন্দ্র, মঙ্গল, রবি। চন্দ্র, মঙ্গল, রবি, গুরু, সূর্য, 5টা গ্রহে যে বসবে তার ভাই ঘুম দেন। এবার একটা জিনিস মাথায় রাখবি, দ্বাদশ ঘরে যে গ্রহ বসে থাকবে সেই গ্রহের লোকের কাছ থেকেই তোকে, তুই শান্তি পাবি লাইফে। কিরকম, আমার যেমন দ্বাদশ ঘরে বসে আছে মঙ্গল, উদাহরণ, আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মঙ্গলের দ্বারাই হবে। মঙ্গল কিসের কারক, ভাইয়ের কারক, ভাই।
ভাই, ভাইদের সাথে আন্ডারস্ট্যান্ডিং এই ব্যক্তির ভালো হয়। যদি কারোর দ্বাদশ ঘরে কেতু বসে থাকে, তার সন্তানের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং ভালো, মানে সন্তানের থেকে সে সুখ পাবে। ভাই বা ভাতৃস্থানীয়, মানে দাদাদের থেকে, মানে ভাই বা দাদাদের কাছে ও যখন থাকবে, আমার যেহেতু মঙ্গল, সুখে শান্তিতে থাকবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে। এবং যাদের মনে কর কেতু আছে, যে গ্রহটা বসবে 12th হাউসে, সেই গ্রহের যার সাথে সম্পর্ক, তার সম্পর্ক তার ভালো হয়ে যায়। যার রবি বসে আছে ধরে নে, তার বাবার সাথে সে যতক্ষণ থাকবে, তার বাবার কাছে সে সুখ স্বস্তি ভোগ করবে। কেতু বসলে সন্তান, বৃহস্পতি বসলে গুরু সান্নিধ্যে তার ভালো কাজ হবে। তার মানে 12th হাউসটাও খুবই মারাত্মক হাউস। 12th হাউসটাও খুবই মারাত্মক হাউস। যার মার্কারি থাকলে, মার্কারি কিসের কাজ করে? মার্কারি কাকে বোঝে? মার্কারি যে কোনো জিনিসকে মাল্টিপল করে। মার্কারি কাকে বোঝায়? সন্তানকে কেতু বোঝায়। মার্কারি কাকে বোঝায়? মার্কারি ছোট ভাইকে বোঝায় না, মঙ্গল ভাইয়ের কারক। মার্কারি ছোট ভাইকে বোঝায় না। মার্কারি কাকে বোঝায়? কি হয়ে যাচ্ছে? মার্কারি বোঝায় আমাদের কাজেন বাজার, ঠিক আছে, আমাদের মাসিকে। মার্কারি ছোট ভাই নয়। ছোট ভাই হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে ভাই। কাজেন বাদার মানে নিজের ভাই হচ্ছে মঙ্গল। আর পরের ভাই কাজেন বাদার হতে পারে, কাজেন সিস্টার হতে পারে, মাসি, মামার মামাতো বোন, মাসতুতো বোন, মাসতুতো ভাই, মামাতো ভাই, জাতুতো ভাই, খুড়তুতো ভাই। এই মালগুলোকে মার্কারি বোঝায়। তাদের সংস্পর্শে সে যখন যাবে, তার ভালো, সে স্বস্তি পাবে। তো 12th হাউসের প্রতিকার কি বলছে? 12th হাউসের প্রতিকার এখানে বলছে, প্রত্যেক শনিবার এবং সোমবার দিন শিবলিঙ্গে জলের সাথে কালো তিল মেশাও, মিশিয়ে তুমি অর্পণ করো। তাহলে যাদের 12th হাউস ড্যামেজ আছে, ড্যামেজ কিভাবে হয়েছে? রাহু কোনো নিজের শত্রু গ্রহের সাথে বসে গেছে, অথবা রাহুর যেহেতু কারক গ্রহ 12th হাউসে, 12th হাউসে রাহুর কোনো শত্রু কারা কারা? রবি, চন্দ্র, মঙ্গল, শুক্র, বৃহস্পতি। এই পাঁচজন যদি বসে থাকে, তাহলে প্রবলেমটা হবে। তাদের প্রত্যেক সোমবার এবং শনিবার দিন শিবলিঙ্গে কালো তিল জলের সাথে মিশিয়ে অর্পণ করা উচিত। স্যাটার্ন বসলে চাকর বাকর, কলিগ, ভৃত্য, তাদেরকে বোঝাবে। স্যাটার্ন বসলে চাকর বাকর, কলিগ, ভৃত্য, নিজের সাবঅর্ডিনেট, এদেরকে বোঝাবে। চন্দ্র বসলে কাকে বোঝাবে? চন্দ্র যদি বসে, নিজের মায়ের সাথে সম্পর্কটা বোঝাবে। মঙ্গল বসলে ভাই, রবি বসলে বাবা, দাদু, এদেরকে বুঝবি। বৃহস্পতি বসলে গুরু, মঙ্গল বসলে ভাই, চন্দ্র বসলে মা। ঠিক আছে? চন্দ্র যদি বসে 12th হাউসে, মা। শুক্র বসলে স্ত্রী অথবা বিজনেস পার্টনার। ঠিক আছে? শনিদেব বসলে নিজের কলিগ, নিজের চাকর বাকর, নিজের এমপ্লয়ি।
কেতু বসলে সন্তান, রাহু বসলে কি হবে যা বলতো? বাবার বাবা, বাবার মা। রাহু সবসময় শ্বশুর বাড়ি নয়, শ্বশুর বাড়ির সঙ্গেও হতে পারে, প্লাস তার নিজের বাবার বাবা, বাবার মা। আর কেতু হলে মায়ের বাবা, মায়ের মা, প্লাস সন্তান। তো এইটা ছিল আমাদের 12টা খানা কি ডিফাইন করে, কি কম্বিনেশন থাকলে কি প্রতিকার দিতে হবে, কে মালিক গ্রহ কে, তার পাক্কা ঘর কার, কি কি রোগ ডিফাইন করে, সেই জিনিসগুলো ভালো করে পড়লেই বোঝা যায়। তো আশা করি আজকের ক্লাসে যা পড়িয়েছি বোঝা গেছে, বুঝতে কিছু অসুবিধা হয়নি। বুঝতে অসুবিধা হয়নি তো? এইবার কি করতে হবে, এইবার যে 12টা ঘর পড়িয়ে দিলাম, এবার প্রেডিকশনটা পুরো একদম জলের মতন হয়ে গেল। এইবার সূত্রগুলোকে সাজাতে হবে। যে একজনের যখন প্রেডিকশন করতে বসবো, কারণ আমি সবার প্রথম বলেছি আগে ঘর দেখ, ঘরের আগে কি এফেক্ট হচ্ছে আগে যদি আমি বুঝে যাই, তার 60 to 70% প্রবলেম ওখানেই রিজলভ হয়ে যাবে। এবং প্রত্যেকটা হাউসের পার্টিকুলার ভয়ঙ্কর যদি কারোর থাকে তার রেমেডিও দেওয়া আছে, নর্মাল জেনারেল রেমেডিও বলা আছে কি করতে হবে। এবং এই জিনিসটা আমাদের বর্ষফলেও লাগবে, কারোর যখন বর্ষফলে কোনো ঘর ড্যামেজ হবে কি প্রতিকার দেবো সেই বছরটার জন্য। কারোর D1 চার্ট মানে তার লগ্নের ছকেও লাগবে, কারোর মাসিক ফলেও লাগবে, যে কোনো মাসে সে প্রবলেমে আছে পার্টিকুলার, কিন্তু বিচারটা করতে হবে মোটামুটি 40 দিন আগে। আমাকে যদি কারোর বিচার দিতে হয়, মনে কর সে বলছে আমার একটা ইভেন্ট আছে, বিয়ে আছে, আমি দেখছি 7th হাউসে কিছু প্রবলেম আছে, বিয়ে আছে নভেম্বর মাসে, কোন জাতকের বিয়ে নভেম্বর মাসে, আমি যখন কথা বলছি তখন কি বললাম না যে এই রুল গুলো বর্ষফলে অ্যাপ্লাই হবে? তুই রেকর্ডিংটাও শুনলে একই কথা আমি বারবার বললাম। ঘরের ড্যামেজ প্রত্যেকবার তুই যখন করালি, এর আগের দিন কি করালাম, আজ থেকে একটা দুটো ক্লাস আগেই আমি করালাম, প্রথমে তার D1 চার্ট মানে লগ্নের ছকে কি কি প্রবলেম আছে, কোন কোন ঘরগুলোর প্রবলেম আছে, তারপরে তার বর্ষফলে কি কি প্রবলেম আছে, তারপরে তার মাস ফলে কি কি প্রবলেম আছে, এগুলো সব দেখি। তাহলে এই কথাটা আসছে কি করে, বর্ষফলে অ্যাপ্লাই হবে কিনা? ঘর কি চেঞ্জ হয়ে যাবে, না ঘরের চেঞ্জ হয়ে যাবে, এফেক্টিভনেস চেঞ্জ হয়ে যাবে? আমাকে কোনো কেউ এসে বলল আমার নভেম্বর মাসে বিয়ে আছে, উদাহরণগুলো কান খুলে শুনতে হবে কি বলতে চাইছি। নভেম্বর মাস মানে 11 নম্বর মাস, 11 নম্বর মাসে আমি সূর্যকে নিয়ে আসবো, যেখানেই রবি প্লেস থাক, এনে পুরো ছকটা তৈরি করব। করে এবার আমাকে দেখলাম যে তার 11 মান্থের যে ছকটা এলো, সেই ছকে 7th হাউস কোনোভাবে ড্যামেজ হয়ে গেল, মানে বিয়ের বা 8th হাউস কোনোভাবে ড্যামেজ হলো, তার মানে কি বিয়েতে তার লিটিগেশন তৈরি হবে। এবং বিয়ের পর তার বউয়ের সাথে ভালো সম্পর্ক না থাকতে পারে 7th হাউস ড্যামেজের জন্য। তখন কি করব, সোজা 7th হাউসে চলে যাব। 7th হাউসের যে রেমেডি আছে তাকে 40 দিন আগে থেকে করাবো, প্রথম থেকেই শুরু করিয়ে দেবো, যে মাসে আমার কাছে আসছে, যে মাসে আমায় দেখাতে আসছে, সেই মাস থেকে বলো ভাই তুমি এই কাজগুলো করো। শুক্রের রেমেডি কি, ভাই তুমি গণেশ মন্দিরে যাও, গণেশ মন্দিরে গিয়ে তুমি ভাই 700 গ্রাম করে সাদা সন্দেশ প্রত্যেক শুক্রবার দিতে থাকো। মোটামুটি তার বিয়েটা যখন হবে, সেক্ষেত্রে এই প্রবলেমের যে ব্যাড এফেক্টটা হতো সেই মাসে, সেই এফেক্টটা তার থাকবে না, সে যদি প্রতিকারটা করে। এবার কেউ বললো ভাই আমি কিছু করতে পারবো না বাবা, আমি এর কোনো প্রতিকারই করতে পারবো না। সেক্ষেত্রে তাকে পাথর দিতে হবে, সেক্ষেত্রে তাকে যন্ত্র দিতে হবে, সেক্ষেত্রে তাকে মূল দিতে হবে। এবার মূল আমরা চিনি না, রুটস আমরা চিনি না, রুটসেও কাজ হয়, রুটস আমরা চিনি না। আমরা কি দিতে পারি, আমরা দিতে পারি, কারণ রুদ্রাক্ষর অনেক নকল বেরোয়, আমরা স্টোনটা অরিজিনাল স্টোন দিতে পারবো। স্টোনের সাবস্টিটিউট হিসেবে আমরা সাব প্রিসিয়াস ব্রেসলেট দিতে পারবো।
এবং আরো ভালো কাজের জন্য যারা স্টোন নিতে পারছে না, ব্রেসলেট নিতে পারছে না, একটু খরচ সাপেক্ষ, তাদেরকে আমরা যন্ত্র দিতে পারবো, কিন্তু যন্ত্রকে এনার্জাইজ করে দিতে হবে। যন্ত্রকে এনার্জাইজ করে দিতে হবে, কারণ অনেকে আছে তাদের এত সময় নেই ওই মনে করে করে এইসব কাজ করা। যদি কাজটা করে তো ওয়েল এন্ড গুড, না করলে তাকে এই জিনিস করতে হবে যদি সে তার নিজের উপকার চায়। আর যদি না চায়, কারো কিছু করার নেই, সে তার নিজের জিনিসের মালিক। আশা করি আজকের ক্লাসটা বোঝাতে পারলাম। আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারিস। তাহলে ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই করলাম। এরপরে নেক্সট ক্লাস হবে সেই শুক্রবার দিন। ঠিক আছে, নেক্সট ক্লাসের টপিক আলাদা হবে। এইগুলোকে আমি আজকে যে নোটসটা পাঠাবো কিছুক্ষণ বাদে, এটা আলাদা করে পাঠাচ্ছি। সেই যে নোটসটা পাঠাবো ওটাকে প্রিন্ট আউট করে নিবি, 12টা ঘর তার মধ্যে থাকবে। তাহলে কি হবে, 12টা ঘর একটা জায়গাতেই থাকবে। ঠিক আছে, এই নোটসটা পাঠাচ্ছি, তার সাথে প্রিন্ট আউট করার নোটসটাও আমি পাঠিয়ে দেবো। তাহলে আজকের ক্লাস এই অবধি রাখলাম, আবার দেখা হবে শুক্রবার দিন। গুড নাইট, ছাড়লাম, হ্যাঁ।